আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। আজকেও বাংলাদেশে ৩টি জায়গায় জামাতের নেতাদের বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে। সাতক্ষীরা, কুষ্টিয়া এবং সাতকানিয়ায় বিভিন্ন জায়গায় এনসিপির নেতাকর্মীদের পিটানো হচ্ছে এবং শিবিরকেও মোটামুটি পেটানো হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গোলাম আজমের ছবি টানিয়ে সেখানে জুতা মারা হচ্ছে। এটা যখন ডক্টর ইনুসের ঘটনা, তখন উপদেষ্টাদের মধ্যে একটা চলে যাবার বিদায়ের সুর বেজে উঠেছে। তাদের চোখে মুখের দিকে আজকাল তাকানো যায় না, কেমন যেন একটা আতঙ্কের ভাব। ডক্টর ইনুস রাষ্ট্রপতি হচ্ছেন, এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু ব্যাপক প্রচারণা চলছে এবং মেইন মিডিয়াতেও এটা আসছে যে কে কে রাষ্ট্রপতি হতে পারেন। পরে খোঁজ নিয়ে জেনেছি যে ইনুস সেন্টার থেকে খুব সুপরিকল্পিতভাবে এই প্রচারণাটা চালানো হচ্ছে যে ডক্টর ইনুস রাষ্ট্রপতি হবেন। ডক্টর ইনুসের রাষ্ট্রপতি হবার একটা গোপন খায়েশ দীর্ঘদিন থেকে রয়ে গেছে এবং উম, গত বছরের জুন মাসে যখন তারেক রহমানের সাথে লন্ডনে ডক্টর ইনুস গোপন একান্ত মিটিং করেছিলেন, তখন কিন্তু সেখানে এরকম একটা আলোচনা হয়েছিল এবং তারেক রহমানের পক্ষ থেকে বলা হয়েছিল যদি ডক্টর ইউনূস তখন শারীরিকভাবে মানসিকভাবে সক্ষম থাকেন, তাহলে বিএনপি হয়তো তাকে রাষ্ট্রপতি বানানোর ব্যাপারে বিবেচনা করবে। কিন্তু আজকের বাস্তবতায় যখন বিএনপি 2/3 আসনে জয়লাভ করে ফেলেছে, তখন বিএনপি আর রাষ্ট্রপতি বানানোর জন্য ডক্টর ইউনূসের কথা ভাবছে না, বরং বিএনপির নিজস্ব ক্যান্ডিডেট আছে। বিএনপির তারেক রহমানও বলেছে যে আমাদের কি লোকের অভাব পড়েছে, এবং এই রাষ্ট্রপতি হবার দৌড়ে এগিয়ে আছেন মির্জা ফখরুল আলমগীর, তারপরে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, আমির খসরু, ডক্টর মঈন খান। বেশ কয়েক মাস আগে শুনেছিলাম যে পঞ্চগড়ের আহ, সাবেক সাংসদ এবং সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিনও রাষ্ট্রপতি হবার দৌড়ে ছিলেন। কিন্তু এই মুহূর্তে ব্যারিস্টার জমির উদ্দিন কেমন আছেন বা আদৌ তিনি রাষ্ট্রপতি হবার জন্য বিবেচনায় আছেন কিনা সেটা বলতে পারছি না। কিন্তু এটা নিশ্চিত যে ডক্টর ইনুস তার ইচ্ছে থাকা সত্ত্বেও বিএনপির বিবেচনায় রাষ্ট্রপতি হিসেবে নেই। এখন ডক্টর ইনুস তো চলে যাবেন মঙ্গলবার সকাল 10টায়। এমপিরা শপথ গ্রহণ করবেন, বিকেল 4টায় মন্ত্রিপরিষদ শপথ গ্রহণ করবেন। তো তারপরে তো ডক্টর ইউনূস আর প্রধান উপদেষ্টা থাকছেন না। তিনি কি করবেন? তিনি কি বাংলাদেশেই থাকবেন, বিদেশে দেশে যাওয়া আসার মধ্যে থাকবেন, নাকি তিনি বিদেশের কোনো আরেকটি দেশে সেটেল করার কথা ভাবছেন? তার পছন্দের দেশ ছিল ফ্রান্স। তিনি বেশ কয়েকবারই ফ্রান্সে থাকার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন খুব সম্প্রতি, কিন্তু ফ্রান্স সরকার তাকে থাকার ব্যাপারে রাজি হয়নি। সুতরাং তিনি এখন ইন্দোনেশিয়ার কথা ভাবছেন যে তিনি হয়তো ইন্দোনেশিয়ায় থাকবেন। জাপানের কথাও অনেকে বলছে। আর এগুলো একদম কিছু না হলে ইস্ট তিমুরে তার থাকার ইচ্ছে। সুতরাং রাষ্ট্রপতি তো দূরের কথা, তিনি দেশে থাকতে পারবেন কিনা এটা নিয়েই কথা হচ্ছে। আবার আজকে একটা খুব নির্ভরযোগ্য সূত্রে জানলাম যে খুব হয়তো কাল পরশুর মধ্যেই কোনো এক ব্যক্তি ডক্টর ইউনূসের বিরুদ্ধে দুর্নীতির মামলা করবেন। তিনি আহ, আদালতের কাছে এই মামলাটা করবেন। এখন আদালত এটা গ্রহণ করবে কিনা বা এটা দিয়ে নতুন করে কোনো জল ঘোলা হয় কিনা সেটা আমাদের একটা দেখার বিষয়। এটা যখন ডক্টর ইনুসের ঘটনা, তখন উপদেষ্টাদের মধ্যে একটা চলে যাবার বিদায়ের সুর বেজে উঠেছে। তাদের চোখে মুখের দিকে আজকাল তাকানো যায় না, কেমন যেন একটা আতঙ্কের ভাব। আবার সাবেক যে উপদেষ্টা আসিফ মাহমুদ, তার দুর্নীতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে জোরে সোরে কথা উঠেছে। 11,000 কোটি টাকার নাকি তিনি দুর্নীতি করে কামিয়েছেন এবং সেই টাকা বিদেশে পাঠিয়েছেন এবং নিজে তিনি দুবাই যাবার জন্য চেষ্টা করছেন। তো এইসব কথাবার্তার মধ্যে এই তারেক রহমানের প্রধানমন্ত্রী হিসেবে সংসদ গ্রহণে বিদেশ থেকে কোন কোন সরকার প্রধানরা আসবেন এটা নিয়েও কিন্তু অনেক আলোচনা হচ্ছে। আমরা শুনলাম যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাকি বাংলাদেশে আসবেন এবং সেই সাথে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফও তারেক রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এটা আমরা শুনেছিলাম, কিন্তু বাই দিস টাইম
ইট হ্যাজ বিন ক্লিয়ার যে মোদী সরকারি কাজে ব্যস্ত থাকবে, তিনি আসবেন না বা আসার কথা ভাবেননি। ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর জয়শঙ্কর, তিনি এই সময়ে মিউনিক থাকবেন একটা সিকিউরিটি কনফারেন্সে যোগ দেওয়ার জন্য, সুতরাং তিনিও আসছেন না। ভারত থেকে আসছেন লোকসভার স্পিকার মিস্টার ওম বিড়লা। পাকিস্তান থেকে শেহবাজ শরীফ আসছেন না, পাকিস্তান থেকে আসছেন তাদের পররাষ্ট্রমন্ত্রী ও ডেপুটি প্রাইম মিনিস্টার ইশাক ডার, যিনি ইতিমধ্যে বাংলাদেশে অনেকবার এসেছেন। এবং আজকে জানা গেল যে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সার্ক দেশভুক্ত যেসব পররাষ্ট্রমন্ত্রী আছেন তাদের কাছে এই শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবার জন্য, যোগ দেবার জন্য আহ্বান জানানো হয়েছে। সুতরাং যে গতকাল যে গুজবটা ছড়ানো হয়েছিল যে একদম নরেন্দ্র মোদী আসবেন, শেহবাজ শরীফ আসবেন, সেটা আসলে হচ্ছে না। একটা কথা আমি নিজেও বলেছি যে তারেক রহমান যে বাংলাদেশে ফিরেছেন এই গত 25শে ডিসেম্বর, এবং এই যে নির্বাচনে তার নেতৃত্বে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছেন, এই সব কিছুর সাথেই নাকি শোনা যায় যে এর পেছনে ভারতের একটা ব্লেসিংস কাজ করছে। তিনি ফিরেছেন ভারতের সাথে আলোচনা করে, নির্বাচনেও ভারত তাকে অনেক সহায়তা করেছে বলে লোকমুখে শোনা যায়। কিন্তু বিএনপির রাজনৈতিক ধারা যদি আমরা বিবেচনা করি, তাহলে বিএনপি তো সারা জীবন ভারত বিরোধী রাজনীতি করেছে, বিএনপি তো প্রো পাকিস্তান রাজনীতি করেছে, বিএনপি এই দেশে জামাতি ইসলাম, রাজাকার এদের পুনর্বাসিত করেছে। সুতরাং এই জায়গাটায় হিসাবটা কেমন যেন গোলমেলে মনে হচ্ছে। এই হিসেবটা গোলমেলে এ কারণে আরো বেশি মনে হচ্ছে যে যদি ভারতের দিকে ঝুঁকে যায়, এবং সেক্ষেত্রে বাংলাদেশে যে অন্য অন্য বিদেশি গোয়েন্দা সংস্থাগুলো অপারেট করছে তাদের ভূমিকা কি হবে, তাদের অবস্থান কি হবে। এমনিতেই আমি গতকাল বলেছি যে ভারত বাংলাদেশের সীমান্ত এলাকার 24টা সংসদীয় আসনে জামাত এবং তার জোট প্রার্থীরা জয়লাভ করেছে, যেটা ভারতের জন্য ডেফিনেটলি একটা উদ্বেগের বিষয়। কারণ তারা ইতিমধ্যে ভারতকে নিয়ে অনেক আপত্তিকর কথা বলছে। এই যে আসিফ মাহমুদ বলেছে যে নরেন্দ্র মোদী আসলে তারা শপথ গ্রহণ অনুষ্ঠান বয়কট করবে, কিন্তু নরেন্দ্র মোদীর মনে হয় যে খেয়ে আর কাজ নাই যে তিনি এই শপথ গ্রহণ অনুষ্ঠানে আসবে, এবং তিনি এই মুহূর্তে ভীষণ ব্যস্ত, এটাও সত্যি কথা। তো এই এই যে বলছিলাম যে বিদেশি গোয়েন্দা সংস্থা আছে তারা কি করবে, বিশেষ করে ভারত বিরোধী দেশগুলোর যে গোয়েন্দা সংস্থা এখানে অপারেট করছে, আপনারা বুঝতে পারছেন আমি কার কথা বলছি। তারা সম্প্রতি ঠিক করেছে, তারা তো একটা হলো যে ভারতের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে বাংলাদেশের মাটিতে আশ্রয় দেয়া হবে, এই একটা আশঙ্কা আছে। কারণ অতীতে বিএনপির নেতৃত্বাধীন সরকার এটি করেছে, কিন্তু অনেকে আবার বলছে যে যেহেতু তারেক যে একটা আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে আসছে, তিনি হয়তো ভারত বিরোধী তৎপরতাগুলোকে নিয়ন্ত্রণ করবেন। তো ভারত বিরোধী তৎপরতা অনেকভাবে হতে পারে। এখন যে খবরটা পেলাম সেটা হলো যে বাংলাদেশের থেকে ভারতে সাইবার অ্যাটাকের প্ল্যান করা হচ্ছে, এই বিদেশি গোয়েন্দা সংস্থার তত্ত্বাবধানে এটা হচ্ছে। তো বিদেশি গোয়েন্দা সংস্থা নিজেদের দেশ থেকে কেন ভারতে সাইবার অ্যাটাক করবে না, কেন বাংলাদেশের মাটি থেকে এই সাইবার অ্যাটাকের প্ল্যান করা হচ্ছে? এর একটা কারণ হতে পারে যে কোনো দেশে সাইবার অ্যাটাক করার পরে ইমিডিয়েটলি আইডেন্টিফাইড হয় যে এটা কোন দেশের মাটি থেকে হয়েছে, কারা করেছে, এগুলো মোটামুটি ওরা আইডেন্টিফাই করে ফেলে। তো যখন ওটা আইডেন্টিফাই করবে তখন দেখবে যে এটা বাংলাদেশ থেকে অ্যাটাকটা হয়েছে, হয়তো বাংলাদেশের কোনো হ্যাকার গ্রুপকে তারা এই কাজে লাগাবে। তো এটা ভারত বিরোধী তৎপরতা, ভারতের বিরুদ্ধে নানা রকমের যুদ্ধের এটা কিন্তু একটা অংশ, এবং এটা খুবই অ্যালার্মিং একটা সিচুয়েশন যে বাংলাদেশের থেকে ভারতে সাইবার অ্যাটাক করা যেতে পারে। এছাড়া আরো কিছু খবর রয়েছে। আপনারা জানেন যে মন্ত্রী পরিষদ সচিবের মানে শেখ আব্দুর রশিদ, যিনি সচিব ছিলেন, তাকে সম্প্রতি নির্বাচনের পরে অব্যাহতি দেওয়া হয়েছে। এখন বলা হচ্ছে তিনি ব্যক্তিগতভাবে আবেদন করেছিলেন চলে যাওয়ার জন্য, এবং এই কারণে তাকে অব্যাহতি দিয়েছে, কিন্তু আমরা খোঁজ নিয়ে জেনেছি আসলে সেটি সত্যি নয়। তিনি সাতক্ষীরার 4টি আসন যেখানে জামাত জয়ী হয়েছে সেই নির্বাচনে, সেই আসনে প্রশাসনকে ব্যাপকভাবে প্রভাবিত করেছিলেন জামাতের প্রার্থীকে জয়ী করার জন্য। এবং তিনি বারবার ফোন করে বলেছেন যে এটা ডক্টর ইনুস বলেছেন, ডক্টর ইনুসের অভিপ্রায়, এটা মাননীয় প্রধান উপদেষ্টা বলছেন এদের জিতাইতে হবে। অর্থাৎ ইনুসকে ভাঙিয়ে তিনি সাতক্ষীরার 4টা আসনে তিনি প্রশাসনের ক্ষমতার অপব্যবহার করেছেন আর কি।
তো এটি জানার পরে ডক্টর ইউনূস বলেছেন না, তিনি এ ধরনের কোনো কথা বলেননি, এবং তারই পরিণতি স্বরূপ শেখ আব্দুর রশিদকে মন্ত্রী পরিষদ সচিব থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে, এবং তিনি ছিলেন জামাতি, এবং তারপরে তার পরিবর্তে বর্তমানে যাকে মন্ত্রী পরিষদ সচিব করা হয়েছে তিনিও জামাতি রাজনৈতিক ধারার অনুসারী। বিএনপি ক্ষমতা নেবার পরে একটা প্রথম কাজ হবে এই যে সরকারি প্রশাসন তার জামাতিকরণ। কিন্তু প্রশ্ন থেকেই যায়, বিএনপি জামাতের বর্তমানে যে সম্পর্ক দেখছি, আজকেও বাংলাদেশে ৩টি জায়গায় জামাতের নেতাদের বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে, সাতক্ষীরা, কুষ্টিয়া এবং সাতকানিয়ায়। বিভিন্ন জায়গায় এনসিপির নেতাকর্মীদের পিটানো হচ্ছে, এবং শিবিরকেও মোটামুটি পেটানো হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গোলাম আজমের ছবি টানিয়ে সেখানে জুতা মারা হচ্ছে। এই সব হয়তো অনেকেই বলছে এগুলো ভাইয়ে ভাইয়ে ঝগড়া হওয়ার মতো, এটা সিরিয়াস কিছু না। বিএনপি জামাত কি আসলেই দূরত্ব সৃষ্টি হয়েছে তাদের মধ্যে, নাকি এখনো মুদ্রার এক পিঠ এপিঠ ওপিঠ আছে? যদ্দূর বুঝি জামাত বিএনপি মুদ্রার এপিঠ ওপিঠ, এক মায়ের দুই সন্তান। সুতরাং আমাদের কেয়ারফুলি অবজার্ভ করতে হবে, এখনই কোনো সিদ্ধান্তে পৌঁছানোর মতো সময় আসেনি। পাশাপাশি আমরা তাকিয়ে থাকব কত দ্রুত আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের উপরে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের ফলাফল নিয়ে চলছে নানামুখী বিশ্লেষণ। এই নির্বাচনে বিএনপি 2/3 আসনে জয়লাভ করে এক বিশাল ম্যান্ডেট পেলেও অনেকে মনে করছেন জামাত ইসলামের বড় উত্থান হয়েছে। বিশেষ করে সীমান্তবর্তী এলাকাগুলোতে জামাতের জয় জয়কার এবং দলটির ঢাকায় বেশ কিছু আসন পাওয়া নিয়ে আলোচনা হচ্ছে। অন্যদিকে সরকারি কিংস পার্টি এনসিপির শোচনীয় পরাজয় নিয়েও আলোচনা হচ্ছে। প্রশ্ন হলো, আওয়ামী লীগকে বাইরে রেখে যে ভোট হয়েছে সেটিতে আসলে জামাতের কতটুকু উত্থান হয়েছে? আমাদের বিশ্লেষণ হলো, নির্বাচনকে কেন্দ্র করে দুটি সিদ্ধান্ত অন্য রকম ভাবে নিলে জামাতের জন্য এই ভোটের ফলাফল অন্য রকম হতে পারত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি এককভাবে আসন পেয়েছে 209টি আর জোটবদ্ধভাবে 212টি। অন্যদিকে জামাত পেয়েছে 68টি এবং জোট পেয়েছে 77টি। বিএনপি ভোট পেয়েছে প্রায় 3.25 কোটি। এই সংখ্যা প্রদত্ত ভোটের 49.97%। শতকরা হিসেবে ধানের শীষের পরেই রয়েছে জামাত ইসলামী নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লার। দলটি এবার 2.25 কোটির বেশি ভোট পেয়েছে, যা মোট ভোটের 31.76%। প্রতিষ্ঠার পর থেকে এটি জামাতের সবচেয়ে বড় সাফল্য। 1991 সালে তত্ত্বাবধায়ক সরকার অধীনে প্রথম নিরপেক্ষ নির্বাচনে জামাত ইসলামী 12.13% ভোট পেয়ে 18টি আসন জিতেছিল, কিন্তু এরপর থেকে দলটির আসন ও ভোট দুটোই কমতে থাকে। 2008 সালে দলটির ফলাফল ছিল সবচেয়ে খারাপ, মাত্র 4.7% ভোট পেয়ে তারা 2টি আসনে জয়ী হয়। মজার ব্যাপার হলো, এবারের সাফল্য বিএনপির জন্য প্রতিষ্ঠার পর থেকে সবচেয়ে বড় বিজয়। 1979 সালের নির্বাচনে দলটি 260টি আসনে জিতেছিল। 1991 সালের নির্বাচনে দলটি 140টি আসন পেয়েছিল। 2001 সালের নির্বাচনে এককভাবে 193টি এবং জোটগতভাবে 216টি আসন পেয়েছিল। এবারে নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা এবং সবচেয়ে বেশি আসন নিয়ে বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে। বিশ্লেষণে দেখা যাচ্ছে জামাত ইসলামের আসন ও ভোট দুটোই বেড়েছে, কিন্তু আসন ভিত্তিক যে সাফল্য সেটি অঞ্চল ভিত্তিক। বিশেষ দিক হলো সীমান্তবর্তী এলাকার আসনগুলোতে দলটির বড় আকারের বিজয়। নির্বাচনের আগে থেকেই ধারণা করা হচ্ছিল উত্তর ও দক্ষিণবঙ্গে ভালো করবে জামাত। ফলাফলও দেখা গেল খুলনা, রংপুর ও রাজশাহী বিভাগে জামাত পরিষ্কারভাবে ভালো ফল করেছে। সবচেয়ে ভালো করেছে খুলনায়, 36টি আসনের মধ্যে 25টি জিতেছে তারা। রংপুরের 33টির মধ্যে 16টি এবং রাজশাহীর 39টির মধ্যে 11টি আসন জিতেছে। জামাতের জয় পাওয়া আসনগুলোর বেশিরভাগই ভারতীয় সীমান্তের কাছাকাছি। নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, রংপুর বিভাগের 17টি ভারত সীমান্তবর্তী আসনের মধ্যে 14টি নিজেদের দখলে রেখেছে জামাত ইসলামী। রাজশাহী, খুলনা ও সিলেট বিভাগের ক্ষেত্রেও সীমান্ত সংলগ্ন আসনগুলোর নিজেদের প্রাধান্য বজায় রাখে দলটি। দলীয়ভাবে তারা যে 68টি আসন পেয়েছে তার 21টি সীমান্তবর্তী এলাকা। সিলেটের একটি সীমান্তবর্তী আসনে জয় পেয়েছে জামাত জোটের দল খেলাফত মজলিস। নির্বাচনে রাজশাহী বিভাগের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের 4টি আসনেই জয় পেয়েছে জামাত।
সব আসনের সঙ্গী রয়েছে ভারতের সীমান্ত। এর বাইরে দলটি জয় পেয়েছে সীমান্তবর্তী নওগাঁ 2, জয়পুরহাট 1 আসনে। কুড়িগ্রামের 4টি আসনের সবগুলোই জিতেছে জামাত। এই আসনগুলোর অবস্থানও সীমান্তবর্তী এলাকায়। বাকি আসনগুলো দলটি পেয়েছে মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর ও সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকায়। খুলনা বিভাগের 36টি আসনের মধ্যে 25টিতে জয়ী হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী। খুলনা বিভাগের সীমান্তবর্তী জেলা যশোরের 6টি আসনের মধ্যে শুধু যশোর 3 ছাড়া বাকি 5 আসনে জয়লাভ করেছে জামাত। সীমান্তবর্তী সাতক্ষীরায় ভরাডুবি হয়েছে বিএনপির। জেলার 4টি আসনে বিএনপি প্রার্থীদের পরাজিত করে জামাত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। অনেক বিশ্লেষক মনে করছেন ভারতীয় সীমান্তবর্তী আসনগুলোতে ভারত বিরোধী মনোভাবের কারণে জামাত বেশ ভালো করেছে। আমাদের বিশ্লেষণ হলো এসব সীমান্তবর্তী এলাকায় আগে থেকে জামাতের অবস্থান ভালো। বিশেষ করে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকায় ঐতিহাসিকভাবে জামাত নির্বাচনে সেই 1970 সাল থেকে বেশ সাফল্য দেখিয়েছে। 1970 সালের নির্বাচনে জামাত ইসলামী জাতীয় পরিষদে মাত্র একটা আসন পেলেও রাজশাহী অঞ্চলে 20% ভোট পেয়েছিল। মোট ভোটের 10% পেয়েছিল জামাত, যদিও ওই সময় কাগজে কলমে বড় দল ছিল ন্যাশনাল আর্মি পার্টি। আবার 1991 সালের নির্বাচনে সাতক্ষীরার 6টি আসনের মধ্যে 5টি পেয়েছিল জামাত। এই অঞ্চলগুলোতে 47-এর দেশভাগের পর থেকে পশ্চিমবঙ্গ ভারতের অন্য অঞ্চল থেকে মাইগ্রেট করে আসা জনগোষ্ঠীর ভোট এক্ষেত্রে ভূমিকা রেখেছে। আবার উত্তরবঙ্গ, বিশেষ করে রংপুর বিভাগের ক্ষেত্রে দলটি নিজেদের জয় নিশ্চিত করার জন্য মাঠে নামতে দেয়নি জাতীয় পার্টিকে। রংপুর বিভাগের ক্ষেত্রে এটা স্পষ্ট যে ঐতিহ্যগতভাবে জাতীয় পার্টির ভোটারদের একটি বড় অংশ এবার জামাতের দিকে ঝুঁকেছে। এর একটা বড় কারণ হলো জাতীয় পার্টি যে ডানপন্থার মিশেলে জাতীয়তাবাদী রাজনীতি করে তার সঙ্গে জামাতের রাজনীতির অনেকটা মিলে যায়। প্রতিষ্ঠার পর এবারে প্রথম জাতীয় পার্টি একটি আসনও পায়নি। আবার দক্ষিণবঙ্গ ও রাজশাহী যেসব আসনে বিএনপি পরাজিত হয়েছে তার অনেকগুলোই দলটির ঐতিহ্যবাহী ঘাঁটি হিসেবে পরিচিত। এসব আসনে হারার পেছনে বড় একটি কারণ হলো দলটির বিদ্রোহী প্রার্থী। আবার এখনকার অনেক আসনে প্রথাগত আওয়ামী লীগের যেসব ভোটার এবার ভোট দিয়েছেন তাদের একটা অংশ জামাতকে ভোট দিয়েছেন, কারণ এসব অঞ্চলে আওয়ামী লীগের নেতারা বিএনপির হাতে বেশি নির্যাতিত হয়েছে। সীমান্ত এলাকাগুলোতে জামাত ইসলামের ভালো করার পিছনে আরো একটি কারণ আছে। অতীতের অনেকগুলো নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায় যেসব এলাকায় সাক্ষরতার হার তুলনামূলক কম এবং দারিদ্র্যের হার বেশি সেখানে ধর্মীয় ভাবাদর্শ ভিত্তিক দলগুলো ভালো ফলাফল করে। বাংলাদেশের প্রেক্ষাপটে জামাতের ক্ষেত্রেও এটি কার্যকর হয়েছে। গবেষণায় দেখা গেছে রাজনৈতিক সাক্ষরতা বাংলাদেশের গ্রামীণ এবং পিছিয়ে পড়া এলাকায় অত্যন্ত কম। যখন ভোটাররা প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা বা দীর্ঘমেয়াদী অর্থনৈতিক নীতি বুঝতে ব্যর্থ হন তখন তারা পরিচিত ধর্মীয় প্রতীক বা আদর্শের দিকে ঝোঁকেন। জামাত তাদের বক্তব্যে ধর্মের আবেগপূর্ণ ব্যবহার করে এই সহজ সরল ভোটারদের মন জিতেছে। এসব এলাকায় বিএনপি দেখেছি, আওয়ামী লীগ দেখেছি, এবার জামাতকে দেখি এই স্লোগান বেশ কাজে দিয়েছে। জামাতের অঞ্চলভিত্তিক সাফল্যের আরেকটি বিশেষ দিক হলো ঢাকা মহানগরের দলটি প্রথমবারের মতো উল্লেখ করার মতো সাফল্য পেয়েছে। অতীতে কখনোই জামাত ঢাকার কোনো আসন পায়নি। এবারে নির্বাচনে ঢাকা মহানগরের 15টি আসনের মধ্যে 6টিতেই জামাত জোর জিতেছে। হেরে যাওয়া আসনগুলোর কয়েকটিতে ভোট ব্যবধান খুবই সামান্য। বিশ্লেষকদের কেউ কেউ মনে করেন এনসিপির সঙ্গে জোট করায় তরুণ ভোটারদের একটা বড় সমর্থন জামাত পেয়ে থাকতে পারে। তবে অন্য একটি পক্ষ মনে করেন এনসিপির সাথে জোট করায় জামাত আওয়ামী লীগের ভোট অনেক কম পেয়েছে। আবার গত 1.5 বছরে বিএনপির বিরুদ্ধে ওঠা চাঁদাবাজির অভিযোগও ভোটারদের একটা অংশকে জামাতের দিকে ঝুঁকিয়েছে। তবে এর চেয়ে বড় ভূমিকা রেখেছে জামাতের একটি কৌশল, সেটি হলো ভোটার মাইগ্রেশন। ঢাকার কিছু নির্দিষ্ট আসনে জামাত ইসলামী দেশের অন্য জায়গা থেকে ভোটার নিয়ে এসেছে। জামাত জোটের সাফল্যের আরেকটি গোপন দিক হলো পোস্টাল ভোট। বেশিরভাগ আসনে পোস্টাল ভোট বেশি পেয়েছে জামাত জোটের প্রার্থীরা। আমাদের বিশ্লেষণ হলো জামাতের এই সাফল্য এবং পুরো নির্বাচনের ফলাফল অন্য রকম হতে পারত যদি দলটি নির্বাচনের আগে দুটি সিদ্ধান্ত ভিন্নভাবে নিত। এর 1 নম্বরটি হলো আওয়ামী লীগের নিষেধাজ্ঞা, দ্বিতীয়টি হলো ভোট কেন্দ্রে মোবাইল ব্যবহার করতে না দেয়ায় ইসির সিদ্ধান্তের বিরোধিতা করা।
অন্ততপক্ষে 10টি জেলার তথ্য পেয়ে আমরা নিশ্চিত হয়েছি স্থানীয়ভাবে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী ভোট দেওয়ার ছবি তুলে সেটি বিএনপি নেতাদের দেখাতে হয়েছে। নির্বাচন কমিশন যখন ভোট কেন্দ্রে মোবাইল ব্যবহারের নিষেধাজ্ঞা দেয় তখন জামাত জোট এর বিরোধিতা করেছিল, অথচ এই মোবাইলের ব্যবহার বিএনপির পক্ষে বেশি কাজে দিয়েছে ভোটের দিন। এর মাধ্যমে তারা নিষিদ্ধ হতে পেরেছে আওয়ামী লীগের ভোটাররা তাদের ভোট দিয়েছে কি না। যদি ভোট কেন্দ্রে মোবাইল ব্যবহার করা না যেত তাহলে বিএনপির ভোট 10 থেকে 15% কমে গেলে অবাক হওয়ার কিছুই থাকতো না। প্রশ্ন হলো, আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশ নিতে পারত তাহলে কি জামাতের কোনো লাভ হতো? 2008 সালে যে নির্বাচনটিতে সব দল অংশ নিয়েছিল সে নির্বাচনে আওয়ামী লীগ ভোট পেয়েছিল 48%-এরও বেশি। বরাবরই বাংলাদেশে আওয়ামী লীগের ভোটের হার বাড়তে দেখা গেছে, এমনকি আসনের দিক থেকে দলটির ভরাডুবি হলো। ভোট কাস্টিং এর যে হার তাতে স্পষ্ট আওয়ামী লীগের 30 থেকে 40% ভোট ব্যাংকের বড় একটি অংশ ভোট দিতে যায়নি। তারপর দুটি কারণে আওয়ামী লীগ ও সুইং ভোটারদের একটি উল্লেখযোগ্য অংশ ভোট দিতে গিয়েছে। এর মধ্যে আছে সংখ্যালঘু ভোটাররা। এর একটি হলো জামাত ঠেকাও, আরেকটি হলো স্থানীয়ভাবে বিএনপির চাপে বাধ্য হয়ে তারা ভোট দিতে গিয়েছিল। আমাদের বিশ্লেষণ হলো, যদি আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হতো তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ও সমীকরণ বর্তমানের মতো হতো না। আওয়ামী লীগ অংশ নিলে ভোটগুলো অন্তত 3টি প্রধান ব্লকে ভাগ হয়ে যেত। সেক্ষেত্রে বিএনপি কখনোই 212টি আসন পেত না। সেক্ষেত্রে যদি বিএনপির জামাত জোট না করতো তাহলে আওয়ামী লীগের শক্তিশালী 40% ভোট ব্যাংকের কারণে অনেক আসনে বিএনপি ও জামাতের প্রার্থীরা অল্প ভোটের ব্যবধানে পরাজিত হওয়ার সম্ভাবনা থাকতো। সবচেয়ে বেশি ভোট হারাতো বিএনপি। তখন জামাত ঠেকাও রব উঠতো না। আওয়ামী লীগের ভোটাররা বিএনপিকে ভোট দেওয়ার চেয়ে তাদের নিজস্ব প্রার্থীকে ভোট দিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করত। আবার বিএনপি ও আওয়ামী লীগ দুই দলে নিজেদের বিরোধিতায় লিপ্ত থাকত। জামাত ইসলামের বিরুদ্ধে স্বাধীনতার বিরোধিতা ও নারী স্বাধীনতা নিয়ে যেসব অভিযোগ আছে সেগুলো অত বেশি প্রচার হতো না, বরং আওয়ামী লীগ দেখেছি, বিএনপি দেখেছি, এবার জামাতকে দেখি, এই প্রচারণা অনেক বেশি এস্টাবলিশ হয়ে যেত। এমনকি তখন জামাত যদি ইসলামী ভোট এক বাক্সে দেওয়ার নীতি নিয়ে ছুটতো তাহলে অন্য রকম ফল পেয়ে যেতে পারত। তবে সেটি হলে সরকারি কিংস পার্টি এনসিপির আরো ভরাডুবি হতো। আল জাজিরার বিশ্লেষণে বলা হয়েছে, এনসিপির বিশ্বাসঘাতকতার জবাব তরুণরা দিয়েছে ব্যালটের মাধ্যমে। সারা দেশে সাংগঠনিক তৎপরতা চালানোর জন্য অধ্যাপক ইউনূস এনসিপিকে সেনাবাহিনী, পুলিশ, র্যাব সবই দিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত দলটিকে জোট করতে হয় সাম্প্রদায়িক জামাত ইসলামীর সাথে। এ নিয়ে দলটিতে ভাঙন ধরেছে। যেটি আছে সেটি পরিচিত হচ্ছে জামাতের বি টিম হিসেবে। আল জাজিরার বিশ্লেষণে বলা হয়েছে, গত ডিসেম্বর মাসে বাংলাদেশ জামাত ইসলামীর সঙ্গে জোট করার সিদ্ধান্তই তাদের ভোট কমে যাওয়ার অন্যতম কারণ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন ভালো থাকবেন সেটাই প্রত্যাশা করি। ফেসবুক লাইভে আমি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট নিয়ে আমার আইনগত অভিমত ব্যক্ত করেছিলাম। তার প্রেক্ষিতে অনেকেই মেসেজ দিয়েছেন, নানাভাবে জানতে চেয়েছেন, সুনির্দিষ্টভাবে আইন উল্লেখ করে, বিশেষ করে গণভোট। এখন আমরা দেশের সর্বোচ্চ আইনটা আগে দেখি। এটা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান। এটা সর্বোচ্চ আইন। সংবিধানের 7-2 অনুচ্ছেদে বলা হয়েছে, জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি রূপে এই সংবিধান প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন, অর্থাৎ আমাদের দেশের সর্বোচ্চ আইন। অন্য কোন আইন যদি এই সংবিধানের সহিত অসামঞ্জস্যপূর্ণ হয় তাহা হইলে সেই আইনের যতখানি অসামঞ্জস্যপূর্ণ ততখানি বাতিল বলে গণ্য হবে। অর্থাৎ এই সংবিধানে যেটা নাই সেটা করা যাবে না। এই সংবিধানে কোথাও গণভোটের বিধান নাই। তাহলে গণভোট অনুষ্ঠানের বিধান কোথায় পেলেন? যেটাই সংবিধানে নাই সেটা তো করা যাবে না, 7-2 অনুচ্ছেদে বলা হলো। তাহলে এই গণভোটের বিধানটা আসলো কোত্থেকে? কেউ কেউ বলেছেন যে রাষ্ট্রপতি তো অধ্যাদেশ জারি করেছেন। এখন রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির ক্ষমতা দেওয়া হয়েছে সংবিধানের 93 অনুচ্ছেদে। আমরা একটু 93 অনুচ্ছেদে দেখি। সেখানে বলা হয়েছে, এই সংবিধানের অধীনে সংসদের আইন দ্বারা আইনসঙ্গতভাবে যাহা করা যায় না, যাহাতে এই সংবিধানের কোন বিধান পরিবর্তিত বা রহিত হইয়া যায়, অথবা তাহার দ্বারা পূর্বে প্রণীত কোন অধ্যাদেশের যে কোনো বিধানকে অব্যাহতভাবে বলবৎ করা যায়, অর্থাৎ ক্ষয়ে
যাতে এই সংবিধানের কোনো বিধান রহিত হয়ে যায়। তো এই সংবিধানে যে বিধান নাই সেইটা যদি করতে যান তাহলে এই সংবিধানে যা আছে সেটা রহিত হয়ে যায়। অর্থাৎ রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির যে বিধান সংবিধানের 93 অনুচ্ছেদে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে ওনাকে এমন কোনো ক্ষমতা দেওয়া হয়নি যে ক্ষমতা এই সংবিধানের ভিতরে নাই উনি এক্সারসাইজ করতে পারবেন। এখন ওনার পাওয়ার আছে কতটুকু? সংবিধানের 48 অনুচ্ছেদে ওনার ক্ষমতা দেওয়া হয়েছে বিধান অনুসারে উনি প্রধানমন্ত্রী নিয়োগ এবং প্রধান বিচারপতি নিয়োগ, এর বাইরে ওনার নিজস্ব কোনো এখতিয়ার নাই। যা করতে হবে সেটা প্রধানমন্ত্রীর পরামর্শে করতে হবে। তাহলে কার ভিত্তিতে, কোন আইনের ভিত্তিতে, কার পরামর্শে উনি অধ্যাদেশ জারি করলেন? এখন ওনাকে হয়তো ডক্টর ইউনূস বাধ্য করেছেন অধ্যাদেশ জারির কাগজে সই করতে। যদি সেটা করানো হয় যেটা সংবিধানে নাই, এটা তো বেআইনি। এর সঙ্গে যুক্ত হবে যিনি ওনাকে বাধ্য করলেন এটা করতে, তার নিজেই তো আইনগত বৈধতা নাই। অন্তর্বর্তীকালীন সরকার নামক কনসেপ্টই তো আমাদের এই কনস্টিটিউশনে কোথাও নাই। এজন্য আমাদের সুপ্রিম কোর্ট যে রেফারেন্সটা পাঠিয়েছিল মহামান্য রাষ্ট্রপতির অনুরোধে, সেখানে বলে দিয়েছেন জরুরি নির্বাহী কাজ সম্পন্ন করার জন্য রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টা নিয়োগ ও তাদের শপথ পড়াতে পারেন। কোথাও কিন্তু বলা হয়নি যে রাষ্ট্রপতি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে পারবেন। মনে রাখবেন, অন্তর্বর্তীকালীন বা তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে পারবেন এমন কোনো কথা সুপ্রিম কোর্ট বলে নাই। এখন একটা ভ্যাকুয়াম অবস্থায় রাষ্ট্রপতি তার উপদেষ্টা নিয়োগ করতে পারেন। আমরা যদি ধরেও নেই সুপ্রিম কোর্টের রেফারেন্সটা, তাহলে রাষ্ট্রপতি তাদের উপদেষ্টা হিসাবে নিয়োগ দিয়েছেন। অন্তর্বর্তীকালীন অথবা তত্ত্বাবধায়ক কোনো সরকার গঠনের কোনো বিধান নাই। তাহলে ডক্টর ইউনূসের নিয়োগটাই, এই প্রক্রিয়াটাই ছিল অবৈধ। তিনি যে অন্তর্বর্তীকালীন সরকার দাবি করেন সেটা অবৈধ। আবার নিজেরই লেজিটিমেসি নাই। তিনি কিভাবে সংবিধান বহির্ভূত একটা কাজ করার জন্য রাষ্ট্রপতিকে দিয়ে একটা অর্ডিন্যান্সে স্বাক্ষর করান? এটা যদি করেনও তা অবৈধ। মনে রাখতে হবে এই হ্যানা ভোট জিয়াউর রহমান এবং জেনারেল এরশাদ করেছিলেন। তারপরে পঞ্চম সংশোধনী এবং সপ্তম সংশোধনী নামক সংবিধানের 2টা সংশোধনী এনে সেটাকে বৈধ করেছিলেন। সর্বোচ্চ আদালত ওই 2টি সংবিধান সংশোধনী মামলার রায় দিয়ে বলেছেন যিনি এটা করেছেন তার এটা করার এখতিয়ার ছিল না, তারই ক্ষমতা দখল করার এখতিয়ার ছিল না। অতএব তার কৃতকর্ম, অবৈধ ব্যক্তি দ্বারা কৃতকর্ম সম্পূর্ণরূপে বাতিল। ফলে জিয়াউর রহমানের হ্যানা ভোট, এরশাদের হ্যানা ভোট দুটোই অবৈধ হয়ে গেছে। ফলে এখন যে হ্যানা ভোট করছেন এটার পরিণতি একই হবে। দ্বিতীয় প্রশ্ন অনেকেই করেছেন, যে সরকার গঠিত হতে যাচ্ছে বা গঠিত হবে সেই সরকার কি এটা করতে বাধ্য কিনা? না, অবৈধ কোনো ম্যান্ডেট বাস্তবায়ন করতে সরকার বাধ্য না। একজনে লিখেছেন নির্দিষ্ট একটা সময়ের পরে সংসদ পাশ না করলে অটো পাশ হয়ে যাবে। না, সংসদকে এভাবে উপেক্ষা করা যায় না। সংসদ সার্বভৌম। সংসদ পাশ না করলে অটো পাশ হয়ে যাবে, এই বিধান আমাদের দেশের সর্বোচ্চ আইনে কোথাও নাই। আর এই চুক্তি যারা করেছেন, এই চুক্তিদাতারা কারা? তারা কি জনপ্রতিনিধি যারা এই যে যমুনায় বসে বা রাষ্ট্রীয় অতিথি ভবনে বসে এই যে একটা কাগজ তৈরি করছেন, নাম রাখছেন জুলাই চার্টার, তাদের অথরিটি কে দিয়েছে? তারা কেউ নির্বাচিত জনপ্রতিনিধি না। 18 কোটি মানুষের দেশের জনা কয়েক বসে একটা কাগজ তৈরি করে বললেন যে এটা আমরা একমত হলাম। এই একমতটা কার উপর বাইন্ডিং না। 90-এর গণ অভ্যুত্থানে একটা সমঝোতা হয়েছিল, সেই সমঝোতা কি বাস্তবায়িত হয়েছে? অন্যদিকে বিএনপি পরিষ্কারভাবে বলছেন তাদের যে 31 দফা তারা সেটা বাস্তবায়ন করবেন। সেই 31 দফার ভিতরে এইসব বিষয় নাই। তাছাড়া সংসদকে কি করতে হবে এটা ডিক্টেট করার ক্ষমতা কাউকে দেওয়া হয়নি। সংসদ সার্বভৌম এবং সেই সংসদ গঠিত হয়েছে এই কনস্টিটিউশনের আওতায়।
ফলে এই কনস্টিটিউশন যে সংসদ গঠন করছে, সেই কনস্টিটিউশনের বাইরে গিয়ে কোনো বিধিবিধান পাশ করতে পারে না। মনে রাখবেন, বঙ্গবন্ধুর খুনিদের অব্যাহতি দেওয়ার জন্য ইনডেমনিটি অর্ডিন্যান্স হয়েছিল এবং 1979 সালের পার্লামেন্টে সেটা পাশ হয়েছিল। এটা টেকে নাই। একইভাবে ইউনূস জুলাই সহিংসতা সন্ত্রাসে জড়িতদের এক অংশকে অব্যাহতি দেওয়ার জন্য যে একটা এক্সিকিউটিভ অর্ডার ইস্যু করছেন, এই এক্সিকিউটিভ অর্ডারে কোনোভাবেই কোনো অপরাধীকে পরিত্রাণ দেওয়া যায় না। কারণ আমাদের সংবিধানে বলা হয়েছে নোবডি ইজ অ্যাবভ দি ল, আইনের ঊর্ধ্বে কেউ না। এবং অপরাধ কখনো তামাদি হয় না, অর্থাৎ 2 বছর পরে হোক 5 বছর পরে হোক। বঙ্গবন্ধুর খুনের বিচার চূড়ান্তভাবে সম্পন্ন হতে তো 35-36 বছর লেগেছে। কোন আইন কিন্তু অপরাধকে তামাদি করে দেয় না। যারা আমার কাছে প্রশ্ন করেছিলেন তাদের জন্য পরিশেষে বলবো, কথিত গণভোট অবৈধ প্রক্রিয়া হয়েছে, অসাংবিধানিক প্রক্রিয়া হয়েছে। রাষ্ট্রপতির দেওয়া অধ্যাদেশ সংবিধান বহির্ভূত অবস্থা হয়েছে এবং যতগুলো ভোটার না তার চেয়ে বেশি গণভোট হয়ে গেছে বেশি। তার মানে এটা জালিয়াতি। আর জালিয়াতি যদি নাও হয়, পার্লামেন্টকে কেউ বাইরের থেকে ডিক্টেট করে বলতে পারে না তুমি এটা পাশ করবা, তুমি পাশ না করলে এতদিন পর অটো পাশ হয়ে যাবে। এটা হাস্যকর। এটা যারা করেছেন তারা জ্ঞানপাপী, বিদেশ থেকে আসা, বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করে বিদেশের আনুগত্যতা নেওয়া কিছু লোক, এবং যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন না, তারা মুক্তিযুদ্ধের স্পিরিটের কনস্টিটিউশনকে নষ্ট করার জন্য এটা করেছেন। এটা করতে আগামী পার্লামেন্ট বাধ্য না, এবং যে সরকার গঠিত হবে তারাও এটা বাস্তবায়ন করতে বাধ্য না। মনে রাখতে হবে, 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশের সর্বোচ্চ আইনের বাইরে গিয়ে নতুন করে পাকিস্তানি স্টাইলের বা ওই স্পিরিটের কোনো কিছু করার অবকাশ নাই। এদেশ আমার, এদেশ আপনার, এদেশ আমাদের সবার, শুধুমাত্র যারা এদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না তারা ছাড়া। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন।